আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসএসসি বা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগতম। তো আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব, প্রথম অধ্যায়ের এই যে জীবন পাঠ, যেটা এ থেকে আমরা আজকে 7 নম্বর পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা কি? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া, এ আর কি। প্রত্যেকটা জীবের যে ধর্ম এবং বৈশিষ্ট্য, এগুলো জানা খুবই কিন্তু আসলে দরকারি। সেখান থেকে মানুষ অনেক শিখতে পারে, অনেক সাবধানতা হতে পারে এবং তার জীবকুল সম্পর্কে অনেক ধারণা পেতে পারে, তার কীভাবে বংশবিস্তার করে বা কীভাবে কী করা যায় ইত্যাদি সব বিষয়ে জানা যায়। এবার আসি জীবজগৎ। ক্যারোলাস লিনিয়াস সমকাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে বা যেটা বলা হয় কিংডম, দুটি কিংডমে কী করা হয়, শ্রেণীবিন্যাস করা হতো। তো বিজ্ঞানের অগ্রযাত্রার বর্তমান কোষের ডিএনএ এবং আরএনএ এর প্রকারভেদ, জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে হুইটেকার হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা 5 কিংডম ভাগ করা হয়। সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। এখানে আছে যেমন সুপার কিংডম 1, সুপার কিংডম 2, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা, এগুলো মনে রাখবা। তো এখানে রাজ্য 1 হচ্ছে মনেরা, রাজ্য 2 এখান থেকে যে প্রোটিস্টা, রাজ্য 3 হানজাই, রাজ্য 4 ফ্লাস্টি, রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া, এভাবে থাকে। এখন এই যে এগুলোর মধ্যে অনেক প্রকারভেদ আছে, আমরা সেটা আসব। ভাগ করার প্রস্তাব করেন উনি। পরবর্তীকালে মার্গুলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন। আমরা একটু দেখব সেটা। তিনি সম্ভবত জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যে এই সুপার 2টি কিংডমে আওতাভুক্ত করেন। প্রথমত সুপার কিংডম 1, প্রোক্যারিওটা। এরা আদিকোষ বা নিউক্লিয়াস সুসংগঠিত নয়, বিশিষ্ট এককোষী অণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো আর কি। রাজ্য 1 মনেরা, এরা এককোষী ফিলামেন্টাস, একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে এবং কলোনিয়াল বলা হয়। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি এগুলো নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এরা, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া, এগুলোর উদাহরণ হচ্ছে এটা। তাহলে আমরা যেটা আলোচনা করি সেটা হচ্ছে রাজ্য 1 মনেরা এবং সুপার কিংডম 1-এ প্রোক্যারিওটা, এটা খুব মনে রাখবে, ঠিক আছে? সো এবার হচ্ছে সুপার কিংডম 2-তে কি আছে একটু দেখি আমরা। এটা আসলে পড়লে সুবিধা হয় কি, অনেক বহু নির্বাচনী প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবা। আমি এই জন্য বলবো, অনুরোধ করব সবাই প্রত্যেকটা পৃষ্ঠা ভালোভাবে পড়বা। 2 বছর ধরে যদি ভালোভাবে পড়ো
তাহলে সুবিধা হবে কি, এখান থেকে তুমি যে কোনো প্রশ্নের উত্তর তুমি সুন্দরভাবে দিতে পারবা। ইউক্যারিওটা এরা প্রকৃত কোষ নিউক্লিয়াস সুসংগঠিত, এটা বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব। এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে, ঠিক আছে। রাজ্য 2 যেটা প্রোটিস্টা, এটা অ্যামিবা আছে। তারপর ডায়াটম এককোষী মানে শৈবাল আর কি। রাজ্য 2 প্রোটিস্টা যেটা এরা এককোষী ও বহুকোষী একক বা কলোনিয়াল দলবদ্ধ বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। সো ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। কোষের মধ্যে কী থাকে? সকল ধরনের অঙ্গাণু থাকবে। এটা এর উদাহরণ আমরা পেলাম এখানে কী কী আছে, অ্যামিবা এবং ডায়াটম বা এককোষী শৈবাল। খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। এটা খাদ্য গ্রহণ এদের কীভাবে ঘটে? ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনাল মাধ্যমে অথবা জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভ্রূণ গঠিত হয় না এদের জন্য। তাহলে আমরা আস্তে আস্তে দেখব গ্যামেট কী। তারপর এই যে ভ্রূণ তো আমরা জানি, হ্যাঁ, এটা অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। এটা এবার আসি আমরা রাজ্য 3, এটা হচ্ছে ফানজাই। বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ স্থলজ মৃতজীবী বা পরজীবী দেহ এককোষী অথবা মাইসেলিয়াম সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এগুলো নিউক্লিয়াস সুগঠিত, এদের নিউক্লিয়াসও সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে, মানে রাজ্য 3 ফানজাই জাতীয় প্রাণীদের। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, ক্লোরোপ্লাস্ট নাই। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। এখন হ্যাপ্লয়েড কী এবং ডিপ্লয়েড কী, এগুলো হচ্ছে আমাদের যে কোষ বিভাজনে আমরা ভালোভাবে দেখব কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড। তার স্ট্রাকচার আমরা দেখব হচ্ছে আমাদের কোষ বিভাজন যে চ্যাপ্টার আছে সেখানে আমরা দেখব। ইস্ট, প্যানিসিলিয়াম, মাশরুম এগুলো হচ্ছে এই পর্বের বা এই রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী বা উদ্ভিদ। রাজ্য 4 প্লান্টি, এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহ উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, মানে বড় বড় যে গাছগুলি যেগুলি, এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন প্রজনন অ্যানাইসোগ্যামাস। যৌন প্রজনন কী হয়? অ্যানাইসোগ্যামাস। এটা বানানটা দেখে নিতে হবে। অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এটা যেমন সবুজ উদ্ভিদ যেগুলো, কাঁঠাল গাছ, আবৃতজীবী উদ্ভিদ। এটা এবার আমরা আসি রাজ্য 5 অ্যানিমেলিয়া যে প্রাণীগুলো আছে সেগুলো একটু দেখি। এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলদকরণ করে। দেহ জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ওই যে কীভাবে ভ্রূণ উৎপন্ন হয়, কিভাবে প্রজনন হয়, সেই প্রক্রিয়াটা আমরা দেখব অন্য একটা চ্যাপ্টারে। তো ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। তারপর উদাহরণ হচ্ছে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ড এবং মেরুদণ্ড প্রাণী। প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণী, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এখানে মানুষও আছে, আমরা বলতে পারি, ঠিক আছে।
2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেলভিয়ার স্মিথ জগতের পুষ্টিটাকে মানে পরিষ্টাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামের প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুটি ভাগে ভাগ করেন। তো মনোরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে নাম করেন। এভাবে তিনি জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করেছেন। এ বিষয়ে বিস্তারিত আমরা সামনের দিকে জানব। এখানে বিভিন্ন রাজ্যের প্রাণীগুলির যে বৈশিষ্ট্যগুলোর কথা উল্লেখ আছে সেটা আমরা একটু দেখব। যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ধাপসমূহ আমরা একটু দেখি। শ্রেণীবিন্যাস করতে গেলে যে ধাপগুলো লাগে সেটা আমরা একটু দেখি। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ তত অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা বেশি এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা কম। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যস্ত মূলের আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ রয়েছে, সেগুলো আমরা একটু দেখব। একটা হচ্ছে রাজ্য বা কিংডম বলা হয়, তারপর পর্ব বা আমরা ডিভিশন বলতে পারি বা ফাইলাম বলতে পারি এটা, হ্যাঁ। তারপর হচ্ছে শ্রেণী, এরপর হচ্ছে বর্গ মানে অর্ডার যেটা, তারপর হচ্ছে গোত্র বা ফ্যামিলি, এরপর হচ্ছে গণ বা জেনাস, স্পেসিস মানে প্রজাতি। তাহলে আমরা বলতে পারি রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে এইভাবে আমরা এই বিষয়গুলো আমরা কি এটা একটু যদি আমরা জেনে নিই আমাদের সহজ হবে। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আর ইংলিশে হচ্ছে কিংডম, ডিভিশন বলা যায়, ফাইলাম বলা যায়, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, প্রজাতি। প্রজাতি মানে স্পেসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। এই 6টা বিষয় আমরা যদি মনে রাখি আমাদের এটা খুব কাজ আসবে, হ্যাঁ। বিভিন্ন মানে পর্যায়ের যে প্রজাতি যে ধাপগুলো আছে সেটা হচ্ছে এটা আসে পরীক্ষা আসে, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমরা এখানে এই বিষয়গুলোই আমরা একটু দেখি। উপরের ধাপ যেন বড় একটা সেট আর তার নিচের ধাপ হলো তার উপসেট। রাজ্যের উপসেট হলো পর্ব, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলেন নেস্টেড হায়ারার্কি। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের যেসব বৈশিষ্ট্য পরের ধাপও থাকে সেগুলো উজ্জ্বল রাখা হয়। সেইভাবে লিখলে মানুষের বা হোমো সেপিয়েন্স হবে একই রকম, ঠিক আছে। মানুষের যে বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। তো রাজ্য হচ্ছে কিংডম। প্রথমত অ্যানিমেলিয়া, কারণ সামুদ্রিক সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে। পর্ব হচ্ছে পাইলাম বা কর্ডাটা, যে মানুষের যেটা আমরা যদি ক্লাসিফাই করি মানুষকে, এটা হোমোসেপিয়েন্স। তার রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। এরকম প্রত্যেকটা প্রাণীরই যদি আমরা পর্বে ভাগ করা হয় তাহলে সেটা বোঝা যাবে। তারপর কারণ অ্যানিমেলিয়ার এগুলো সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট এবং বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে। পাইলাম মানে পর্ব, এটা হচ্ছে কোন পর্ব? কর্ডাটা পর্বের প্রাণী। তারপর হচ্ছে শ্রেণী কি? মামেলিয়া। শ্রেণী হচ্ছে মামেলিয়া, কারণ বাচ্চাকে দুধ খাওয়ায় এবং লোম বা চুল আছে, এই জন্য এটা মামেলিয়া গ্রুপের বর্গ অর্ডার হচ্ছে কি? প্রাইমেট, কারণ আঁকড়ে ধরার উপযোগী হাত এবং দৃশ্য কি বেশি উন্নত, এই জন্য এটা বলা হচ্ছে কি? অর্ডার এটা বলা হচ্ছে প্রাইমেট, খুবই গুরুত্বপূর্ণ। এরপর গোত্র বা ফ্যামিলি হচ্ছে হুমিনিডেই, কারণ শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং প্রভৃতির সাথে সাদৃশ্য রয়েছে, এ কারণে এটা
হোমিনিডেই বলা হয়। ঘন মানে জেনাস মানে হুমু, আর প্রজাতি হচ্ছে সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স এটা। তো কারণ চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড় হোমো গণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিভিত্তিক উন্নত। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের বিষয়। আমরা পরবর্তী প্রত্যেকটা বিষয়কে আমরা ধরে ধরে এগুলো আমরা দেখব। তো আমি আর একটু দিকে যাচ্ছি, শেষ করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। এরপর আছে দ্বিপদ নামকরণের যে পদ্ধতি, সেটা আমরা একটু বলি। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত। প্রথমটির অংশ হলো তার গণের নাম, পদটি হচ্ছে প্রজাতি। মানে একটা হচ্ছে ঘন আর একটা হচ্ছে প্রজাতি আর কি। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে কি? সোলানাম টাবারুসাম। এখানে সোলানাম গণ এবং নাম হচ্ছে টাবারুসাম প্রজাতির নাম বোঝায়। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে বলা হয় দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনকালচার বলা হয়। বাইনোমিয়াল নোমেনকালচার পদ্ধতি বলা হয়। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে সাজানো। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনকালচার বা ICBN কর্তৃক, এবং প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনকালচার মানে ICZ। এটার অর্থ কি আসতে পারে? ICBN অর্থ কি? ICZN কর্তৃক স্বীকৃত নিয়ম অনুসারে হতে হবে। প্রকৃতপক্ষে এই কোড পুস্তক আকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দ হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হবে। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পেসিস প্লান্টারাম বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণের পদ্ধতি প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনিই প্রথম গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ, প্রজাতির ধাপগুলো ব্যবহার করেন। তো লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি অনন্য উদাহরণ। এই পদ্ধতি অনুযায়ী প্রতিটি জীবের নামকরণে ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তো তরুণ প্রাণী বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন, যা কেবল ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নাম করা হয়েছে জাকারানা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেন প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জাকারানা রাখা হয়েছে। এভাবেই তো হয়। তো বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে। প্রথম অংশটি হচ্ছে গণ, পরেরটা হচ্ছে প্রজাতি। কারণ গণ মানে যেই আসলে এটার নামকরণ করে সেটা প্রজাতি থাকবে, প্রজাতি। তারপর লেবিও রুইতা, এটা হচ্ছে আসলে রুই মাছের বৈজ্ঞানিক নাম। এখানে লেবিও হচ্ছে গণ এবং রুইটা হচ্ছে প্রজাতির নাম। তো জীব জগতের প্রতিটি বৈজ্ঞানিকের নামকে অনন্য ইউনিক হতে হয়, কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে, বাকিগুলো ছোট অক্ষর হবে, যে নিয়ম যেটা, এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। যেমন এলিয়াম স্যাপা, সিংহ হচ্ছে মানে পেঁয়াজ, এলিয়াম স্যাপা। সিংহ হচ্ছে প্যান্থারা লিউ। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। এই যে নিয়মগুলো, দ্বিপদ নামকরণের যে নিয়মগুলো, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ। এটা এবং এটা আসতে পারে, বিভিন্ন সময় আসে, গুরুত্বপূর্ণ। যেমন ধান হচ্ছে ওরিজা সেটিভা, কাঁঠাল মাছ কাটলা। হাতে লেখার সময় গণ এবং প্রজাতির নামের নিচে আলাদা দাগ দিতে হবে। যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত
নাম দিবেন তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে, যেমন হোমো স্যাপিয়েন্স এল। তো ওরিজা সেটিভা, এখানে লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণায় ও পাঠে এতটুকু অনেক সময় লেখা হয় না। তো কয়েকটি জীবের দ্বিপদ নাম আমরা একটু দেখি, যেমন ধান, এগুলো দরকার আছে। ধান হচ্ছে ওরিজা সেটিভা, পাট হচ্ছে খোরখোরাস ক্যাপসুলারিস, হ্যাঁ। আম মেনজিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হেটেরোফাইলেস, এটা শাপলা নেম্পিয়া নিউ ছালি, জবা হিবিস্কাস রোজা সাইনেন্সিস, কলেরা রোগের জীবাণু ভিব্রিও কলেরা, বানানগুলো দেখে নেবা। ম্যালেরিয়া জীবাণু, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও কলেরা ম্যালেরিয়া। এটা হচ্ছে প্লাজমোডিয়াম বায়োবেক্স আরশোলা পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এটাও দরকার আছে। মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, সো ইলিশ মাছ টেনুলুসা ইলিশা, কোনো ব্যাং আছে, এটা কোনো ব্যাং হচ্ছে ডাট্টা পাইরাইনাস, মেলানোস্টিকটাস আর কি, হ্যাঁ, বা বাফু মেলানোস্টিকটাকে বলা হয়। দুয়েল কপসাইকাস সেউলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থারা টাইগার্স, মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এই যে ইয়াগুলা বৈজ্ঞানিক নামগুলা আমাদের অনেক সময় এটা আসবে, এগুলো জানতে হবে, ঠিক আছে। সো আমরা পরবর্তী যেগুলো করব, এই যে নমুনা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এখানে কি কি আছে নাই সেইগুলা, আর সর্বোপরি এখানে বহু নির্বাচনের যে প্রশ্ন তো করলো, এরপর সৃজনশীল প্রশ্নগুলো আমরা দেখব কীভাবে এগুলো সমাধান করতে হয়, হ্যাঁ, এরকম আরও কয়েকটা আমরা দেখব। পরবর্তীতে আমরা জীবকোষ ও টিস্যুর মধ্যে চলে যাব দ্বিতীয় অধ্যায়, সেটা নেক্সটে। তো সবাইকে ধন্যবাদ আবারও ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগে থাকলে সকলকে শেয়ার করে দেবেন, আমার চেষ্টা ছিল ধারাবাহিকভাবে বোঝানো। তো আমরা পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যাতে সবাই বুঝতে পারে। আর চিত্রগুলোর দিকে খেয়াল রাখতে হবে, কেমনে কীভাবে কী করে কোনটাকে কীভাবে। সকলকে আবারও ধন্যবাদ জীববিজ্ঞান বিষয়ে। আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।